তো ডক্টর চক্রবর্তী আপনারা আলাপ করিয়ে দিই। ডক্টর চক্রবর্তী কিন্তু ডক্টরেট ইন নিউক্লিয়ার ফিজিক্স, মানে সেটা দুর্গাপুর এনআইটি থেকে করেছেন। সুতরাং intellectually very very ahead of all of us taken jointly together, কি বলেন সত্যজিৎ বাবু? সো আমি আপনার তো সিমটম নিয়ে কথা হলো যে আপনি কি কষ্ট আপনার হচ্ছিল, কিন্তু ফাইনালি আপনার ডায়াগনোসিসটা কি করে হলো, বা ডায়াগনোসিস হওয়ার পরে আপনার অনেকে হয় না যে কিরকম ধরনের আশ্চর্য হয়ে গেলেন বা স্তম্ভিত হয়ে গেলেন, তারপরে সেই যে দ্বন্দ্ব এলো কিছু মনে, তারপর সেই জায়গা থেকে ডায়াগনোসিসটা কোথায় হলো এবং সেই জায়গা থেকে আপনি কি করে ডিসিশন নিলেন যে দুর্গাপুরের মিশন হাসপাতালে এসেই ব্রেন টিউমার অপারেশনটা করবেন? তো এই ব্যাপারে আপনার একটা এই যে গল্পটা একটু আমাদের বলুন। আসলে কি বলুন তো, আমি যেটা বললাম যে আমার ব্যাপারটা পুরোটাই অ্যাসিমটোমেটিক ছিল। আমি নিজে খুব যে একটা কষ্ট পাচ্ছিলাম তা নয়, কিন্তু আমার আশেপাশের লোকজনরা আমাকে দেখে বুঝতে পারছিল যে আমি আগের আমি আর বর্তমানের আমির মধ্যে একটা ফারাক হয়ে গেছে। তো তারাই আমাকে বলছিল যে আমার হাঁটা চলা চাল চলন মানে এবং আমার কাজের স্পিড সবকিছুর ভেতর একটা মানে অসুবিধা। তো তারাই আমাকে প্রেশার দিচ্ছিল যে তোমার এরকম হচ্ছে, তো আমার মনে হয় যে তুমি একটু ভালোভাবে ডাক্তার দেখাও, হ্যাঁ, এবং তোমার হাঁটা চলা এবং নিউরো দেখাও, এটাও স্পেশালি কিন্তু আমাকে অনেকে সাজেস্ট করেছিলেন। তো আমাকে তখন আমাকে বললেন একটা কাজ করুন, আমরা তো সাধারণত যেটা করি আমরা ওই হিন্দিতে একটা কথা আছে না, ঘর কি মুরগি ডাল বরাবর। তো আমরা যে দুর্গাপুরে আছি, আমি কিন্তু দুর্গাপুরে এসে মিশন হসপিটালে এসে থরো চেক আপ করাবো, এটা কেন কি দরকার, আমার অসুবিধা হচ্ছে না। তখন আমরা পুজোর সময় ছিল, দুর্গাপুজোর সময় অক্টোবর মাস, তো সেই সময় ছুটি ছাটা চলছিল। তো আমরা প্ল্যান করলাম যে ঠিক আছে আমরা তাহলে দুদিন একটু দক্ষিণ ভারতে দক্ষিণের দিকে কোথাও একটু ঘুরে আসি। তো সেখানে যাই, তাহলে একটা চেক আপও করে নেবো। তো সেখানে গিয়ে বেড়াতেই গিয়েই আমি প্রায় ওই যখন শারীরিক অসুবিধাগুলোও আছে দুটো মিলিয়ে মানে একসাথে দুটো কাজ, তো শারীরিক চেক আপ করাতে গেলাম। তো সাধারণ হোল বডি চেক আপে পুরো এমনি কোনো সমস্যা কিছু দেখা দিল না, কিন্তু তাহলে আমার এই সমস্যাগুলো আমি কেন পাটাতে আমার কেন আমি এমন হয়ে গেছি, আমি যে চেয়ারে বসে আছি, বসে আমার উঠতে আমি দাঁড়াতে অসুবিধা হচ্ছে। তো তখন ওনারা আমাকে রেফার মানে ওখান থেকে আমাকে নিউরো ফিজিশিয়ান প্রথমে রেফার করেছিলেন। তো নিউরো ফিজিশিয়ান আমাকে ব্রেন এমআরআই করালেন। তো ব্রেন এমআরআই তে ধরা পড়লো যে আমার ব্রেন টিউমার। তো অল অফ এ সাডেন, এবং ওটা দেখার পর উনি আমাকে বললেন যে দেখুন, আমাকে উনি স্ক্রিনে দেখালেন, আমার মানে ঠিক একটা মানে মনে হচ্ছে একটা জিলিপি দেখতে পাচ্ছি, বেশ বড় সাইজের, এবং ওটা তো 3 ডাইমেনশনালি ওনারা করেন ডায়াগনোস করেন, কিন্তু তার মধ্যে একটা ডাইমেনশন 9.3 সেন্টিমিটার ছিল। তো সেটা আমাকে উনি দেখালেন যে দেখুন এটা এই দেখুন এখন হোয়াইট এই যে ফ্লুইডের মধ্যে যেটা ডাই, তো ওখানে দেখাচ্ছে এটা ফ্লো হচ্ছে। আমাকে বলেন দেখুন এই পুরো যে হোয়াইট এই ফ্লোটা, এটা কিন্তু পুরোটাই আপনার টিউমার। তো আপনার এইরকম ব্যাপার, এটা কিন্তু আপনাকে সার্জারিতে যেতেই হবে। তো আপনি অ্যাডমিট হয়ে যান। আপনার মনের ভিতরে কেমন একটা অনুভূতি হলো? সেই সময় তো আমি মনে হলো যে সব শেষ। আমার হাজবেন্ডের কথা মনে হলো যে প্রথম যে এই মানুষটার হাত ধরে পথ চলা আমার শেষ। আমার ছেলে বিদেশে রিসার্চ করছে, হ্যাঁ, এবং তাকে তখন আমার মনে হলো ছেলের সাকসেস গুলো জানা আমার শেষ, তার জন্য বছরে একবার করে সে বাড়ি আসবে, তার জন্য অপেক্ষা আমার শেষ। এতগুলো কথা তখন মনের ভেতরে এলো যে সব শেষ। এবং ওনারা আমাকে বললেন যে আপনি ইমিডিয়েট ভর্তি হয়ে যান, আপনার যে অবস্থা আপনাকে সার্জারিটা আপনাকে ইমিডিয়েটলি করতে হবে। তো আমি এবারে কিছুতেই সেটা মেনে নিতে পারলাম না যে একজন ডাক্তারের কথাতে আমি এত বড় একটা স্টেপ নেব, আমি আরো 2-3টে ওপিনিয়ন আমার নেওয়া দরকার। এবং আমি সঙ্গে সঙ্গে আমার হাজবেন্ডকে বললাম যে কোনো কথাই নেই, এখানে তো কিছুতেই আমি কিছু স্টেপ নেব না, সে ইমিডিয়েটলি দুর্গাপুরের টিকিট কাটে এবং কাল আমি দুর্গাপুরে ব্যাক করব। এবং আমার প্রথম কথাই মনে এলো ডক্টর সত্যজিৎ দাসের কথা, কেন কি সত্যজিৎ দাসের সাথে আমার এক আত্মীয়ের ব্যাপার নিয়েই ওনার সাথে আমার যোগাযোগ হয় প্রথম, যে ওনারও ব্রেন টিউমার, কিন্তু ওনার টিউমারের টাইপটা অন্যরকম ছিল, যে উনি বললেন না যে বিভিন্ন টাইপ অফ টিউমার হয়। তো ওনার যে ম্যানিনজিওমা বলে একটা টিউমার, যেটা খুব স্লো গোয়িং এবং সেটা মানে সার্জারিতে যাওয়ার প্রয়োজন নেই। তো আমরা যেটা ধারণা করে নিই যে একজন সার্জন মানে সে ছুরি কাঁচি নিয়েই বসে আছে, উনি সেটা করেননি।
উনি এবং করেননি, এবং আমাদেরকে মেন্টালি এত কোঅপারেট করেছেন, এত করেছেন, সেই জায়গাটা থেকে ওনার প্রতি এবং ওনার সাথে একটা ব্যাপার আছে ডক্টর দাসের, যে ওনার ভেতরের যে কনফিডেন্সটা, উনি যে স্টাডি করেন এই ব্যাপারটা নিয়ে, ওনার যে এবং সেটা যে উনি যে কতখানি উনি কনফিডেন্ট, সেটা ওনার কথাবার্তায় চোখে মুখে প্রকাশ পায়। তো সেই জন্য আপনি ডিসিশন নিলেন যে আমি একদম 100% ডিসিশন নিয়ে নিয়েছিলাম যে আমি যাব, দুর্গাপুরেই ফিরবো এবং ডক্টর দাসের সাথে যোগাযোগ করব, এবং উনি যদি বলেন সার্জারি, আমি আর কোনো দিকে না তাকিয়ে একদম মিশনে ভর্তি হয়ে যাব। সন্ধ্যেবেলাতেই ওনার সাথে যোগাযোগ করলাম যে ডাক্তারবাবু এরকম আমি, তো উনি বললেন ঠিক আছে, আপনি তাহলে কালকে সকালে চলে আসুন আমার কাছে, দেখি নিয়ে তারপরে উনি স্ক্যান দেখে উনি আমার রিপোর্টগুলো, এমআরআই রিপোর্টটা দেখলেন, দেখে উনি বললেন যে আপনাকে তো এটা সার্জারিতে যেতেই হবে এবং অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। আমি বললাম যে দেখুন, আমি আপনার উপর আমার কনফিডেন্স আছে, আমি জানি যে আপনি এটা পারবেন, কিন্তু মিশনে এটা সব পসিবল হবে তো, এটা আপনি আমাকে বলুন। তখন উনি বললেন হ্যাঁ হবে। আমি বললাম ব্যাস। তা উনি বললেন যে দেখুন, আপনারা ডিসাইড করুন, যদি আপনারা মনে করেন, সেটা খুব সম্ভবত একটা ফ্রাইডে ছিল, তো সেই জন্য উনি আমাকে বললেন যে আপনি ডিসাইড করুন, যদি তাই হয় তাহলে আপনাকে মানডেতে আপনি আমার সাথে যোগাযোগ করুন, ভর্তি হওয়ার ব্যবস্থা করুন। তো মানডে পর্যন্ত আপনি টাইম নিন, মানডে আপনি দেখুন। তো তারপরে যাই হোক, আমি তো তখন তো সবাই আরো নানান রকম, হ্যাঁ, তো আমি কিন্তু কারোর কথা শুনিনি, কেন কি আমি বুঝতে পেরে গেছিলাম যে জিনিসটা যে না, হ্যাঁ, বেশ কিছু ডাক্তারকে আমি আবার রিপোর্ট পাঠিয়েছিলাম, এবং আমার ছেলে যেহেতু মানে একজন রিসার্চ স্কলার, তো ওর যে ব্যাচমেটরা যারা ডাক্তারি লাইনে গেছে, তারা তো অনেকটা মাস্টার্স করে ফেলেছে, এবং তাদেরকে ওর এমআরআই রিপোর্ট গুলো পাঠিয়েছিল, এবং তারাও সমস্ত নিউরো ডাক্তারদের সাথে আলোচনা করে ওরা যেটাও বলেছে যে দেখ, আন্টিকে সার্জারিতে করতেই হবে এবং অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, কেন কি এরপরে ওটা যদি হার্টের দিকে ব্যাক করে তাহলে কিন্তু আর আন্টিকে ফেরানো মুশকিল হবে। আর তখন আমার ছেলে বললো, মা তোমার কথা, লোকের কথা কান দিও না, ডিলে করবে না তুমি, তোমার যেটা মেন যেটা হয়, ডিলে করলে এটাতে আরো হয়তো এমন একটা ডিলে করা যাবে না, ওটা আস্তে আস্তে মানে ওটা অলরেডি আমরা যেই ক্যারেক্টারিস্টিক গুলো দেখে ডিসাইড করে যে না আর সময় নেই আর কি, যেমন মিডলাইন শিফট ডেভেলপ করছিল এবং টিউমারটা বেশ অনেকটাই বড় হয়ে আশপাশে ব্রেনে একটা এডিমা তৈরি করছিল। তো দিস আর সাইনস এন্ড সিম্পটমস যে আর ডিলে করাটা ঠিক নয়। তো এই যে ওনার যে একটা প্রশ্ন আপনাকে খুব তাৎপর্যপূর্ণ করলো, যে আপনার এখানে ইনফ্রাস্ট্রাকচার আছে তো অপারেশন করার মতন, কোয়েশ্চেন দ্যাট মেনি পিপল আস্ক। সো আপনি একটু ওনাকেও একটু বুঝিয়ে বলুন, আমাকেও বুঝিয়ে বলুন, বা জনগণ যারা দেখছে আমাদের এই শোটা তাদেরকেও বলুন যে হাউ বেস্ট উই আর in terms of the infrastructure compared to the best centers in the world, that we are fully equipped to do any kind of brain tumor surgery. So I have been here since 2014. Correct. And over a period of time আমরা আস্তে আস্তে নিজেদেরকে আপগ্রেড করেছি করে at this point of time we have all the necessary infrastructure, যেটা যে কোনো কমপ্লিকেটেড নিউরোসার্জারি করবার জন্য, সেটা ট্রমা হোক, ব্রেন টিউমার হোক, বা অন্য কোনো ডিজেনারেটিভ ডিজিজ হোক, বা স্পাইন সার্জারি হোক, সেগুলো করার জন্য উই আর ওয়েল ইকুইপড অ্যাজ অফ নাও, অ্যান্ড উই হ্যাভ দ্য বেস্ট মেশিনস ফ্রম দ্য বেস্ট কোম্পানিজ ইন দ্য ওয়ার্ল্ড। যেমন আমাদের we have an advanced surgical microscope, robotic surgical microscope. We have CUSA, which is necessary for brain tumor surgery. আমাদের নিউরো ন্যাভিগেশন সিস্টেম আছে, আমাদের নিউরো ন্যাভিগেশন ইন্টিগ্রেট করা যায় সেরকম সিআরএম আছে। সো উই আর ওয়েল ইকুইপড। এবং আপনি এন্ডোস্কোপিও অর্ডার দিয়েছেন এবং সেটাও চলে আসবে কিছুদিনের মধ্যে। সো দেয়ারফর ইট ইজ অ্যাট পার উইথ দ্য বেস্ট সেন্টার্স ইন আমেরিকা, যে আপনি যেটা করতে চাইবেন এনি কাইন্ড অফ নিউরোসার্জারি। সো দেয়ারফর ইওর ডিসিশন ওয়াজ রাইট। উনি যখন বললেন কনফিডেন্টলি যে হ্যাঁ, আমি তখন একদম ফাইনালি ঠিক করে ফেললাম। কারণ না, দেখুন, মিশন হসপিটালের জন্মলগ্ন থেকে আমরা মিশন হসপিটালকে দেখছি, এবং আমি আমার জীবনে আমার নিজের বাড়ির অনেক ক্ষেত্রে, অনেক ট্রিটমেন্টের ক্ষেত্রে আমি ভীষণ স্যাটিসফাইড এবং সাকসেসফুল। হার্টের ব্যাপারে তো এটা আছে, আপনার দাঁড়াতে যে আপনার প্রচেষ্টায় যে এখানকার কার্ডিওটা যে বেস্ট,
এবং হাই র্যাঙ্কিং এর মধ্যে পড়ে, সেটা তো আমরা সবাই জানি। কিন্তু এর সঙ্গে আরেকটা জোরে বলি সকলকে, যে শুধু কার্ডিয়াক নয়, এখানে নিউরোসার্জারি হ্যাঁ, এবং এটা- নিউরোলজিও ইজ ওয়ান অফ দ্য এটা- বেস্ট এটা ইন দ্য দেখুন, কান্ট্রি। এটা আমি যখন সমস্যায় পড়লাম তখন আমি বুঝলাম আমার হাজবেন্ডের কলিগদের মধ্যে বেশ উনি অনেক অপারেশন করেছেন, আমার হাজবেন্ডের কলিগের বউয়ের, এবং তখন যখন জানতে পারলাম যে ওনার ব্যাপারে, আমি তো কনফিডেন্ট ছিলামই, এবং তারপরেও মানে আরো 5 জন যারা আমাকে মানে নেগেটিভ থটস দিচ্ছিল, এবং আমি ফাইনালি ডিসাইড করে ফেলেছি যে আমি ভর্তি হব 23rd অক্টোবর আমি এখানে ভর্তি হব। তো আমি 22nd অক্টোবর পর্যন্ত আমাকে লোকে বলছে যে তুমি কোথায়, তাহলে কি ঠিক করলে? আমি বললাম যে আমি মিশন হসপিটালে ডক্টর সত্যজিৎ দাসের। ডক্টর সত্যজিৎ দাস, এটা তোমাকে কে ঠিক করে দিল? কেউ না, আমি নিজে ঠিক করেছি। না, এবং তুমি কি আমার কাছে কোনো সাজেশন নেওয়ার জন্য কথা বলছো না ডিসিশন? না, আমি ডিসিশন জানালাম আপনাকে। আমি একদম কনফিডেন্ট ছিলাম ওনার প্রতি যে উনি আমার ওটিটা সাকসেস করবেনই, যেটা ফাইনালি হলো। এবং হলো শুধু না, মানে এত স্মুথলি হলো, হবে সাকসেস আমি জানতাম, কিন্তু এত বড় এত টাফ জার্নি উনি যে এত নিপুণতার সাথে, এত পারদর্শিতার সাথে, ওনার সম্পূর্ণ টিমের কাছে আমি থ্যাঙ্কফুল যে ওনারা এত সুন্দর করে আমাকে জার্নিটা ক্রস করলেন। প্রথমে আমি ওনাকে প্রথম দিনই, আমার ছেলে যেহেতু বাইরে থাকে, সে তো টেনশন করছে না শোনার পর, ও বারবার জানতে চাইছে মা আফটার ওটি কি হতে পারে। আমি ওনাকে প্রথম দিনই জিজ্ঞাসা করেছি আফটার ওটি আমার কমপ্লিকেশনস কি হতে পারে। আমার হাজবেন্ড, উনি তখন হাজবেন্ডকে বলেন দেখুন আপনি তো বুঝতে পারছেন যে এটা একটা ক্রিটিক্যাল অপারেশনটা তো ক্রিটিক্যাল, এটা আপনি বুঝতে পারছেন যথেষ্ট ইয়ে, কিন্তু এবারে ওনার কি কমপ্লিকেশনস আসতে পারে আফটার ওটি, সেটা হলো ফার্স্ট কথা উনি বলেন হিউজ ব্লাড লস হতে পারে। আচ্ছা, তারপরে উনি যদি আমি কোনো ওনার যতদিন কথাটা উনি বলেছিলেন, যতদিন না ওনার ব্রেন ফুললি অ্যাক্টিভ হবে ততদিন ওনাকে ভেন্টিলেশনে রাখতে হবে। বেশি দিন তো থাকেনি না, কয়েক ঘন্টা, দিনের কথা না, একটা দিনও নয়, সেটা তো আমি পরে বলছি। এবারে উনি আমাকে এটা বলেছিলেন, সব ডাক্তারই উনি বলেছিলেন, উনি আমাকে এই আশঙ্কাগুলো দিয়েছিলেন, এবং আমি ওনাকে বলেছিলাম যে যেহেতু আমার একজন রিলেটিভের ওটি করা, যার ওটি করলেন না উনি, তার কথা থেকে উনি বলেছিলেন আমাকে যে ওকে যদি অপারেশন করা হয় তাহলে যে অবস্থায় আজকে আপনি ওনাকে দেখছেন সেই অবস্থায় আর দেখতে পাবেন না। তো সেই জন্য সেই কথার পরিপ্রেক্ষিতে আমি ওনাকে জিজ্ঞাসা করেছিলাম যে ডাক্তারবাবু আমার অপারেশনের পর আমি কি এরকমই থাকবো? আপনি ভালোই আছেন। তখন উনি আমাকে বলেছিলেন যে দেখুন, ওনার তো ভীষণ, ওনার সাবজেক্ট ব্যাপারে উনি ভীষণ কনফিডেন্ট, এবং আমাকে উনি ড্র করে দেখিয়েছিলেন যে দেখুন আপনার রিলেটিভের ব্যাপারটা এটা ছিল, আপনার ব্যাপারটা এরকম, তো আপনারটা আমি একটা আইসবার্গের মতো দেখতে পাচ্ছি। এবারে ওপেন করার পর আমি দেখতে পাবো যে ভেতরে কতখানি ওর ডিপে ঢুকেছে, তো সেটা আমি চেষ্টা করব যতটা পারার। এবং যদি আপনাকে ওটি করতে গিয়ে কোনো ব্রেন সেল ড্যামেজ হয়ে যায় তাহলে আপনি মেমোরি লস করবেন, যে লোকেশনটাতে আপনার আছে আপনার অন্য কিছু হবে না, যে আপনার মেমোরি লস হবে। তখন আমি ওনাকে একটা কথা বলেছিলাম যে আমি ডাক্তারবাবু আমার দুই সন্তান অপারেশনের পর যেন তার মাকে কোনো অস্বাভাবিক অবস্থায় না দেখে, এবং উনি আমাকে বলেছিলেন আপনি আমাকে বলুন আমি কতটা ডেসপারেট হব আপনার টিউমারটাকে বের করতে, আপনার বাবা আপনার ব্রেনটাকে প্রোটেক্টেড রাখতে। তখন আমি ওনাকে এই কথাটা বলেছিলাম, উনি বললেন আমাকে, আমি বুঝেছি কি করতে হবে। তো যাই হোক, তারপরে তো সার্জারিটা মানে এত স্মুথলি, এত কম সময় আমার ব্রেন, উনি তো দিন বলেছিলেন, আমাকে ঘন্টাও মানে কয়েক ঘন্টা, আলটিমেটলি কতদিনে বাড়ি গেলেন? 1 সপ্তাহ। আমি বৃহস্পতিবারে ভর্তি হয়েছি, 23rd ভর্তি হয়েছি, তার 30 তারিখে আমি বাড়ি ফিরে গেছি। ওয়ান্ডারফুল।